যে মানুষটার হাম হবে তাকে অবশ্যই আইসোলেট করে রাখতে হবে। লাল হয়ে যাওয়া, নাক দিয়ে সর্দি পড়া, এই জিনিসগুলো হবে। আপনি জানেন না যে জ্বরটা কেন আসছে। একটা সময় ছিল আমরা ভেবেছিলাম হাম হয়তো ইতিহাস হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো এই পুরনো রোগী আবার নতুন করে আতঙ্ক হয়ে ফিরে আসছে। প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি বিপজ্জনক হয়ে উঠছে নাকি আমরা আতঙ্কের মধ্যেই বাস করছি? দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ এন্ড হ্যাপিনেসে। আপনাদের সঙ্গে রয়েছে বরাবরের মতোই আমি তানসির রহমান। আজকে আমরা জানার চেষ্টা করব ভয় নয়, সত্যটা। এই সত্যটা কি, এটি বলার জন্য আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন সহকারী অধ্যাপক ডাক্তার নাদিরা রহমান, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ আফরোজা বেগম ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাম নিয়ে আসলে বর্তমানে কিন্তু খুবই আতঙ্ক তৈরি হয়েছে জনমনে, আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। জি, প্রথমে জানতে চাইবো আপনার কাছে, হাম আসলে কি ধরনের রোগ এবং এটি কেন হয়? হাম হচ্ছে একটা ভাইরাস জনিত রোগ এবং এটা হচ্ছে বাতাসে ছড়ায়, মানুষের নিঃশ্বাসের সাথে, হাঁচি কাশির সাথে ছড়ায়। আর এটা হওয়ার পর বেসিক্যালি এটা ইনফেক্ট করে হচ্ছে ছোট বাচ্চাদের যেহেতু ইমিউনিটি কম থাকে, যার কারণে এটা ভয়াবহতা বাচ্চাদের মধ্যে বেশি পাওয়া যায়। আচ্ছা, হাম আসলে কতটা সংক্রামক এবং কিভাবে ছড়াতে পারে এবং বিভিন্ন আর কোনো মাধ্যম রয়েছে কিনা? যেটা বললাম, হাম হচ্ছে ভীষণভাবে একটা ছোঁয়াচে রোগ, যেটা আর কি বলে যে আপনি যদি একটা বাচ্চা বা যে কোনো একজন মানুষের হাম হয়, তার নিঃশ্বাসের কাছে আসলেই আরেকজন ইনফেক্টেড হয়ে যেতে পারে। বলা হয় যে একটা হামের পেশেন্ট প্রায় 14 থেকে 16 জন বা 14 থেকে 18 জন মানুষকে ইনফেক্ট করতে পারে সে নিজে ভালো হওয়ার আগ পর্যন্ত। যার কারণে একজন যদি 18 জনকে ইনফেক্ট করতে পারে, তার মানে আপনি বুঝতেই পারছেন যে ভয়াবহতা কত বেশি, ছোঁয়াচে আর কি, যে সংক্রামকতা অনেক বেশি আসলে হবে। আসলে যেমনটি বলছিলেন, এটি কিন্তু আসলে খুবই আতঙ্কের একটি বিষয় এবং 14 থেকে 18 জনের মধ্যে 18 জনকে আসলে এই একজন মানুষ আসলে তার এই ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে। এবং যদি আমরা আপনার কাছে একটু জানতে চাই যে সাধারণ যে ফ্লু রয়েছে, সাধারণ ফ্লু থেকে হামের যে ফ্লু, সেটিকে আমরা কিভাবে আলাদা করতে পারি? সাধারণ ফ্লুটাতে হচ্ছে আমরা যদি সিমটম যেটাকে বলি আমরা যদি একটা একটা করে আগাই, সাধারণ ফ্লুর জ্বরটা একটু কম মাত্রার জ্বর হয়, হামের জ্বরটাই হয় হচ্ছে কি অতিরিক্ত মাত্রার। এবং হামের জ্বর শুরু হওয়ার 4 দিন পরে র্যাশটা আসে, 4 দিনের দিন র্যাশটা আসে এবং জ্বর শুরু হওয়ার প্রথম থেকে জ্বর মানে র্যাশ আসার পরের 4 দিন, টোটাল 8 দিন পর্যন্ত এই রোগটা ছড়ায়। আর সাধারণ জ্বরের যে র্যাশটা, সেই র্যাশটা হচ্ছে স্ক্যাটার্ড ভাবে মানে বিভিন্ন জায়গায় শরীরে ছড়িয়ে ছিটিয়ে আসতে পারে। হামের একটা টিপিক্যাল র্যাশ আছে, এই র্যাশটা হচ্ছে কানের পিছন থেকে শুরু হয়ে মুখ, তারপরে হাত পা হয়ে পুরো শরীরে ছড়িয়ে যায়। আর ওই র্যাশটা এইভাবে ছড়ায় না, আর যাওয়ার সময় র্যাশটা একইভাবে মানে পা থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে চলে যায় আর কি। তো র্যাশটা দেখে, আর আরেকটা জিনিস হচ্ছে যে হামের জ্বরের 3 দিন, সেকেন্ড দিনের দিনটা আমরা ডাক্তাররা বুঝি কপলিক স্পট বলে একটা ব্যাপার আছে, দাঁতের উপরে একটা সাদা স্পট হয়। তো কোনো মার যদি সন্দেহ হয় তার বাচ্চাটার হাম হয়েছে, তীব্র জ্বর এবং তার সাথে যদি চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, কাশি হয়, তারা আসলে দেরি না করে ডাক্তার দেখানোটাই ভালো। বাকিটা ডক্টরই ডিসিশন নিবে যেটা হাম কি হাম না। আপনি প্রথমে একটি কথা বলছিলেন যে শিশুদের মধ্যে এই হামের প্রবণতাটা বেশি দেখা দেয়। যদি আপনি আপনার কাছে জানতে চাই যে শিশুরাই কেন, মধ্যবয়সী বা যারা বয়স্ক, তাদের মধ্যে কেন এই প্রবণতাটা কম এবং শিশুদের মধ্যে কেন বেশি? না, এটা যে জিনিসটা হচ্ছে কি, শিশুদের মধ্যে আমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা ভ্যাকসিন কাভারেজে ছিলাম, যার কারণে আমাদের হার্ড ইমিউনিটি যেটা বলে যে আমাদের কমিউনিটির মধ্যে কিন্তু আমরা মোটামুটি আইদার হচ্ছে আমরা ভ্যাকসিন, যেমন আপনি ভ্যাকসিনেটেড, হ্যাঁ, অথবা যে হার্ড ইমিউনিটি বলতে একটা কম্পার্টমেন্টে যদি 5 জন মানুষ থাকে, তার মধ্যে 4 জন যদি ভ্যাকসিনেটেড হয় বা ইমিউনাইজড হয় হামে, আরেকজন অটোমেটিক্যালি মানে প্রোটেক্টেড থাকবে, এটাকে আমরা হার্ড ইমিউনিটি বলি। তো সবকিছু মিলিয়ে এতদিন পর্যন্ত হামটা ছিল না। আর এখন যেটা হচ্ছে, মাঝখানে আমাদের কিছু ড্রব্যাক আছে, আমাদের কিছু গ্যাপের জন্য হামটা হয়েছে। আর 2 নাম্বার ব্যাপারটা হচ্ছে বাচ্চারা তো ভীষণভাবে হচ্ছে কি ইমিউনো কম্প্রোমাইজ, ওদের ইমিউনিটি গ্রো হতে তো সময় লাগে, যার কারণে ইনফেকশনটা বাচ্চাদেরকে ইনফেক্ট করতেছে বেশি। আর 3 নাম্বার আরেকটা কারণ হচ্ছে গিয়ে যদি ফুললি ব্রেস্ট ফিডেড চাইল্ড হয়, প্রথম 6 মাস থেকে 9 মাস পর্যন্ত মায়ের দুধ থেকেও কিছুটা ইমিউনিটি আসে। যে মা হচ্ছে হামের এগেইনস্টে ইমিউনাইজড,
মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যার বেশি, তার কিন্তু ন্যাচারালি তার বুকের দুধ দিয়ে বাচ্চার মধ্যে যায়। এখন মাদের মধ্যে একটাও টেন্ডেন্সি আছে যে বটল ফিডিং করায়, তো সেক্ষেত্রে ওরাও কিন্তু মানে বাচ্চারা সেই জায়গাটাও একটা গ্যাপ থেকে যাচ্ছে আচ্ছা, ইমিউনিটি পেতে। প্রথমে আমি একটি কথা বলছিলাম যে সম্প্রতি হাম নিয়ে খুবই আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। বিভিন্ন মাধ্যম, আমরা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য যে মাধ্যমগুলো আছে, গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটা আতঙ্কের জায়গায় তৈরি হচ্ছে বা তৈরি করেছে দেশব্যাপী। হঠাৎ করে কেন আসলে এটি এত আতঙ্কের জায়গা আসলে দখল করলো, এবং একজন চিকিৎসক হিসেবে কি মনে হয় এর পেছনে কি কি কারণ থাকতে পারে? আতঙ্কের কারণ সবচেয়ে বড়টা হচ্ছে আমরা বুঝে ওঠার আগেই আমাদের ঢাকাতে যে পরিমাণ হচ্ছে হেলথ ফ্যাসিলিটি, আমাদের ঢাকার বাইরে প্রান্তিক অঞ্চলে কিন্তু অত বেশি নাই। তো যার কারণে হচ্ছে বাচ্চাগুলা বুঝে ওঠার আগেই হামের বাচ্চাগুলো খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে যাওয়া মানে যখন হাম কমপ্লিকেটেড কন্ডিশনে চলে যায়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন আমরা যেটা বলি, কমপ্লিকেটেড কন্ডিশনে চলে গেলে লাংস নষ্ট হয়ে যায়। তো বেশ কয়েকটা বাচ্চাই এইভাবে মারা গেছে। তো মারা যাওয়ার জন্য আসলে আতঙ্কটা, আর মিডিয়া আছে, সবাই তো জিনিসের ফলো আপ অনেক করে, সবকিছু মিলে আতঙ্কটা বেড়ে গেছে। বাট হাম অবশ্যই একটা খারাপ ধরনের অসুখ, কিন্তু প্রথম থেকে সচেতন থাকলে হয়তো ম্যাক্সিমাম বাচ্চাই তো ভালো হয়ে যায়। যে কয়টা হয়তো ভালো হচ্ছে বাচ্চা, এটার কোনো মানে ওইটার বেশি একটা নাই, কিন্তু যে বাচ্চাগুলো মারা যাচ্ছে ওইটাই তো অনেক বেশি মিডিয়াতে প্রচার পায়, যার কারণে আতঙ্কটা বেড়ে গিয়েছে অনেক। কি মনে হয় যে আসলে মিডিয়ার কারণে এটি আতঙ্ক তৈরি হয়েছে, নাকি আসলে আতঙ্কেরই বিষয়? এটা সচেতনতার বিষয়। আচ্ছা, হ্যাঁ, আতঙ্কিত হয়ে তো আসলে লাভ নেই, সচেতন হওয়াটা খুব জরুরি। এবং আমাদের ক্যাম্পেইন শুরু হয়েছে, সরকার থেকে আবার হামের ক্যাম্পেইন শুরু করেছে, টিকা অবশ্যই দিতে হবে, এটার কোনো অল্টারনেট নাই। সুতরাং সচেতন হওয়ার জন্য মিডিয়া একটু তো প্রচার করবেই। হাম হলে আসলে শরীরে কি ধরনের জটিলতা হতে পারে? হাম যদি হয়, মানে আপনার 80% ক্ষেত্রেই হাম যদি প্রথম থেকেই হচ্ছে কি সচেতন হয়ে, এটা তো ভাইরাস জ্বর, এটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। ইমিউনিটি মোটামুটি যদি ভালো থাকে, অটোমেটিক্যালি এটা ভালো হয়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেশন দেখা যায়, এবং কমপ্লিকেশন গুলো আসলে নিউমোনিয়া হয়, তারপরে কানে হচ্ছে গিয়ে আপনার যেটা বলে কানে এয়ার ইনফেকশন, অটাইটিস মিডিয়া যেটাকে আমরা বলি, এয়ার ইনফেকশন হয়, নিউমোনিয়া হয়, আরো কিছু ডায়রিয়া হয়। যে বাচ্চাদের বা যে মানুষগুলোর আগে থেকে টিবি একবার হয়ে গেছে, তার হচ্ছে হয়তো শরীরে কোনো ইনফেকশন আছে, ইমিউনো কম্প্রোমাইজড হয়ে, ইমিউনো কম্প্রোমাইজ মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তো অনেক মানে ডিজিজ যেগুলা হয়তো শরীরে সুপ্ত অবস্থা ছিল, যেটা আমরা টিবিও থাকে, সেই টিবিটাও ফ্লেয়ার আপ হয়ে যেতে পারে। তো আর এইভাবেই হচ্ছে, এই জন্যই হচ্ছে খারাপ হয়ে যায় আর কি বাচ্চাগুলা বা মানুষগুলা। আপনার কাছে জানতে চাইবো, কোন বয়সের মানুষের জন্য আসলে এই হাম বেশি ঝুঁকিপূর্ণ? বাচ্চা এবং যে মানুষগুলা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের, যেমন ধরেন একটা ক্যান্সার পেশেন্ট, সে বিভিন্ন রকম ওষুধ পাচ্ছে, ওর ইমিউনিটি অনেক কম। তো এই মানুষগুলো, যাদের ইমিউনিটি কম, এই মানুষগুলাই সবচেয়ে বেশি হচ্ছে ঝুঁকিপূর্ণ। বৃদ্ধ বয়সের মানুষ যদি তারা হামের টিকা না পেয়ে থাকে, বা হামের টিকা না মানে হামের ব্যাপারে যদি না থাকে আর কি। আপনার কাছে জানতে চাইবো, হাম থেকে মৃত্যু ঝুঁকি আসলে কতটা বাস্তব, বা আদতে এরকম হচ্ছে কিনা? হলো তো, বেশ কয়েকজন বাচ্চা মারা গেল। এটা কমপ্লিকেটেড হাম, মানে হাম হলেই যে ওই কমপ্লিকেটেড হয়ে যাবে তা কিন্তু না। আপনার 70 থেকে 80% বা তার থেকেও বেশি হামের বাচ্চারা এমনি ভালো হয়ে যাচ্ছে। কিন্তু হচ্ছে যে হামগুলো কমপ্লিকেটেড হয়ে যায়, কমপ্লিকেটেড হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর আসলে দায়ী। যে হাম ইন্ডিভিজুয়ালি হাম থেকে বাচ্চারা মানে মারা যায় না। যে জিনিসটা হয় যে হামের উপরে যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়া, যখন ইমিউনিটি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখন বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ হয়। সেই ব্যাকটেরিয়ার আক্রমণে দিয়ে লাংসটা যখন নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলে এটা তো আসলে মৃত্যু ঝুঁকি। তার মধ্যে আবার অনেক সময় হাম থেকে কমপ্লিকেটেড হয়ে গেলে খিঁচুনি আসে বাচ্চাদের, তো আছে ঝুঁকি, কিন্তু এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ আসলে নাই। ওকে, গর্ভবতী মায়েরা বা যারা নবজাতক রয়েছে, তাদের জন্য এই হাম কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন? এটা ঝুঁকিপূর্ণ। গর্ভবতী মাদের যদি হাম হয়, সেটা আসলে নবজাতকদের জন্য বেশ কিছু কমপ্লিকেশন তৈরি করে। তো এখন পর্যন্ত তো আমাদের যারা ধরেন মারা যারা গর্ভবতী, আমাদের দেশে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ইমিউনাইজড হয়েই ছিল। এখন কিছু ড্রব্যাকের জন্য হয়তো বাচ্চাদের মধ্যে বেশি ইনফেক্টেড হচ্ছে। তো এমনিও হচ্ছে যে মানুষটার হাম হবে তাকে অবশ্যই আইসোলেট করে রাখতে হবে।
7 থেকে 8 দিন যেদিন জ্বর আসে, জ্বর শুরু হওয়ার থেকে শুরু করে 8 থেকে 10 দিন বাচ্চাটাকে সবার কাছ থেকে আলাদা করে রাখতে হবে। তো এইভাবে আসলে গর্ভবতী মারা যদি কোনো বাসায় যদি হামের বাচ্চা থাকে, প্রেগনেন্ট ওমেন থাকে, প্রথম দিনই জ্বর, যে কোনো জ্বরেরই প্রথমে বাসার যে কোনো মেম্বারের জ্বর হলে গর্ভবতী মাকে তার কাছ থেকে আসলে আলাদা করে রাখাটা ভালো, কারণ এটা হামের জ্বর না এমনি ভাইরাস, এটা তো আসলে বোঝা যাবে না সময় না গেলে। তো সচেতন হওয়াটাই বেশি জরুরি। হাম প্রতিরোধে টিকা আসলে কতটুকু কার্যকর এবং এটির সঠিক ভাবে টিকা নেওয়ার পদ্ধতিটা যদি আমাদেরকে একটু বলতেন। হাম প্রতিরোধে যেটা আমাদের আমাদের গভর্নমেন্টের প্রোগ্রামে হচ্ছে দুই ডোজ টিকা আছে। প্রথম ডোজটা আমরা দেই হচ্ছে 9 মাসে, আফটার 9 কমপ্লিটেড মান্থ বলি। 9 মাসের টিকা দিলে এটা হামের এগেইনস্টে আপনার 93% প্রোটেকশন দিবে। আর যেটা বুস্টার ডোজ 15 মাসের পরে যেটা আমরা দিই, দ্বিতীয় ডোজের পরে এটা 97% কাভার দিবে। তার মানে কাভারেজটা বা প্রোটেকশনটা কিন্তু অনেক বেশি। হামের এগেইনস্টে 97% পর্যন্ত কাভারেজ দেওয়া যাবে 2 ডোজ হামের টিকা দিয়ে। আচ্ছা, এখনো অনেকেই রয়েছে যারা হামের টিকা নেয়নি, বা অনেক শিশুরা রয়েছে পরিবারের অন্যান্য সদস্যদের অসচেতনতার জন্য হয়তো তাদেরকে টিকা দেওয়া হয়নি। যদি টিকা না দেওয়া হয় এক্ষেত্রে আসলে কোনো ঝুঁকি তৈরি হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই টিকা দিতে হবে। আমাদের দেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টিকার আসলে অল্টারনেট আর কিছুই নেই, তো টিকা দিতে হবে। এটা আসলে ওই যে কোনো রকম কোনো ঝুঁকি, মানে আমি টিকা দিবেন এটা আসলে চিন্তাই করা উচিত না। একবার হাম হয়ে গেলে দ্বিতীয়বার হাম হতে পারে কিনা? না, এটা কখনোই হয় না। একবার হাম হয়ে গেলে দ্বিতীয়বার হাম হওয়ার কোনো ঝুঁকি নেই। যদি হয় কোনো না, সেটা অন্য ভাইরাস ফিভারের র্যাশ। আচ্ছা, আপনি কিন্তু সেই সঙ্গে টিকার যে সময়টা সেটাও বলছিলেন। আমরা এবার একটু ইনিশিয়াল যে ট্রিটমেন্ট বা প্রাথমিক চিকিৎসা বলতে আমরা যেটি বুঝি এই ক্ষেত্রে চলে যাব। পরিবারের কেউ বুঝলো যে আমার সন্তানের বা আমার সদস্যটির হাম হয়েছে বা সে হামে আক্রান্ত, তাহলে প্রাইমারি বা ইনিশিয়াল যে ট্রিটমেন্ট সেটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত? ইনিশিয়াল ট্রিটমেন্টটা হচ্ছে আপনার যেহেতু ভাইরাস জ্বর, এটা আসলে ভাইরাস জ্বরের যা চিকিৎসা তাই। বাচ্চাটাকে আলাদা করে রাখতে হবে, জ্বর কমাতে হবে, ঠান্ডা কাশির ওষুধ দিতে হবে এবং প্রচুর পরিমাণে ফ্লুইড, হ্যাঁ, প্রচুর পরিমাণে পানি, স্যুপ, ডাবের পানি, লেবুর শরবত। আর ভাইরাস ইনফেকশনে ভিটামিন সিটা খুব ভালো কাজ করে। লেবুর শরবত, মাল্টা জুস, এরকম ফ্লুইডের উপরই রাখতে হবে এবং বাচ্চাটাকে সবার কাছ থেকে একটু আলাদা করে আইসোলেট করে রাখা, যাতে আর কোনো সদস্য ইনফেক্টেড না হয়। তো মোটামুটি 7 থেকে 8 দিন পর এই কাভারেজই বাচ্চাটা ভালো হয়ে যাবে। যদি এরকম দেখা যায় যে বাচ্চা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, একেবারেই খাচ্ছে না এবং হচ্ছে গিয়ে পেশাব কমে গেছে, তখন হচ্ছে হাসপাতালে ভর্তি করতে হবে। আদারওয়াইজ হাসপাতালে ভিড় বাড়ানোর আসলে দরকার নেই। রোগীকে আলাদা রাখা কতটা জরুরি আপনি সেটা বলছিলেন, এবং কোন কোন ক্ষেত্রে আলাদা রাখতে হবে সেটা নিয়েও বলছিলেন। তো যদি এবার একটু খাওয়া দাওয়া প্রসঙ্গে যাই, যে বাসায় কেউ হামে আক্রান্ত হয়েছে বা ছোট শিশুটি রয়েছে, তার খাওয়া দাওয়া কেমন মানে হওয়া উচিত, বা আপনারা যারা পেশেন্ট রয়েছে, পেশেন্টের আত্মীয় স্বজনদের কি পরামর্শ দিয়ে থাকেন? এটা হচ্ছে বাসার তৈরি খাওয়া, বাসার তৈরি যে আজকে যে মিলটা সেটাই, যদি সেটা খেতে না পারে, আমরা আসলে ওই যে অসুস্থ অবস্থাতে একটু প্রোটিন রিচ ডায়েটটাকে এনকারেজ করি। তো যার কারণে মাদেরকে বলি যদি কিছুই খেতে না পারে, আপনারা মুরগি অথবা কবুতর স্যুপ করে খাওয়ান। একদমই নর্মাল খাবে, যদি সে না পারে তাহলে হচ্ছে একটু স্যুপ জাতীয় জিনিসপত্র বেশি করে খাওয়ানো আর কি। এছাড়া আদারওয়াইজ অত বেশি আলাদা করে কোনো ফুড অ্যাডভাইস আমাদের থাকে না। আচ্ছা, এমন কি কোনো খাবার রয়েছে যে হাম হলে এই খাবারটা এড়িয়ে চলা উচিত? না না, সেরকম কিছু না, বাট আউটসাইড ফুড নট অ্যালাউড। ওকে, আমরা আমাদের আজকের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যারা দর্শক রয়েছে এবং আপনার যারা পেশেন্ট রয়েছে, তাদেরকে এই সময়ে কোনো মেসেজ কি আপনি দিতে চাচ্ছেন? আমার মেসেজটা হচ্ছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কিন্তু সচেতন হন। এখন এই সময়টাতে বাচ্চাদেরকে নিয়ে প্লেগ্রাউন্ড বা খুব ডেন্সলি পপুলেটেড জায়গা যাওয়ার দরকার নেই। যেই বাচ্চাটা জ্বর আসছে, আপনার বাচ্চা যদি জ্বর আসে, স্কুলে পাঠানোর দরকার নাই ফর দ্য সেক অফ আদার বেবিজ। আপনি জানেন না যে জ্বরটা কেন আসছে, সুতরাং জ্বর যদি আসে 3-4 দিন দেখেন। হামের জ্বর যদি হয়, আরেকটা সাইন যেটা হচ্ছে হাম হলে অবশ্যই যে চোখ লাল হয়ে যাওয়া, নাক দিয়ে সর্দি পড়া, এই জিনিসগুলো হবে। যদি সন্দেহ হয় এটা হামের জ্বর, একেবারে স্কুলে পাঠাবেন না। 8-9 দিন পর এমনি হচ্ছে এটা ভালো হয়ে যাবে, শুধু বাসার যত্ন, আর কিছুই না। আসলে এটাই সচেতনতা মূল বিষয়, এবং এই জায়গা থেকে আমাদের সবারই সচেতন থাকা উচিত। ভালো থাকবেন আপনি। আপনি দর্শক, যেমনটি বলছিলাম, আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এবং প্রথমেই যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে যে নতুন করে হাম কিন্তু আতঙ্ক
হয়ে দেখা দিয়েছে, এবং এই আতঙ্কিত না হয়ে সচেতন থাকার জন্য এতক্ষণ কিন্তু বলছিলেন তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন সহকারী অধ্যাপক ডাক্তার নাদিরা রহমান, নবজাতক ও শিশু বিশেষজ্ঞ, আফরোজা বেগম অ্যান্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টার। দর্শক, বিদায় নেবার আগে একটি কথা সবসময় বলে যে আপনাদের নিজের জায়গা থেকে সবাই আমরা ভালো থাকার চেষ্টা করব, সচেতন থাকার চেষ্টা করব, আর চেষ্টা করবেন সেই সঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।